আসসালামু আলাইকুম। তো কেমন আছো সবাই? তো তোমাদের সামনে আজকে হাজির হয়ে গিয়েছি বুধবার। তোমাদের আ যুক্তিবিদ্যা ১ম পত্র এবং হচ্ছে যে ১ম যে চ্যাপ্টারটি রয়েছে, সেই চ্যাপ্টারের এমসিকিউ সলভ টাস্ক নিয়ে। তো আসলে কয়েকদিন দেরি হয়ে গেছে। তো আরেকটু আগে হলে হয়তো ভালো হতো। যাই হোক, তো আমরা শুরু করে দেই, আমরা আর কালক্ষেপণ না করে। তো আমাদের ১ম প্রশ্নটি তোমরা অলরেডি হয়তো দেখতে পাচ্ছ। ১ম প্রশ্নটি রয়েছে, যুক্তিবিদ্যার স্বতঃসিদ্ধ নিয়মগুলো হলো কি, কি? এখানে আমাদের ৩ টা অপশন রয়েছে। কার্যকারণ নিয়ম, অভেদ নিয়ম, বিরোধ নিয়ম। তো অলরেডি তোমরা যারা হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের ইন ডিটেইল ভিডিওটি দেখেছো, তো তারা অলরেডি জানো। তো আসলে এই ৩টি হচ্ছে যে আমাদের অপশন। তো তার মানে আমরা এখান থেকে আসলে সিলেক্ট করব ১, ২ এবং ৩, অর্থাৎ কার্যকারণ নিয়ম, অভেদ নিয়ম, বিরোধ নিয়ম। এই ৩টি হচ্ছে যে আমাদের যুক্তিবিদ্যার স্বতঃসিদ্ধ নিয়মগুলোর মধ্যে অন্তর্ভুক্ত। তার মানে এখানে আমাদের অপশনটা কোনটা হচ্ছে? এখানে আমাদের অপশনটা হচ্ছে এই ডি নম্বরটি, তাই না? ১, ২ ও ৩। আচ্ছা, ঠিক আছে। তো এরপরে আমরা চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নে। আমাদের আমাদের পরবর্তী প্রশ্নটি হচ্ছে, সৌন্দর্য সৌন্দর্যানুভূতি কোন বিদ্যার অন্তর্ভুক্ত, তাই না? তো অর্থাৎ সৌন্দর্য নিয়ে কোন বিদ্যাটা কথা বলে? তো এখানে আমরা দেখি আমাদের ৪ টা অপশন রয়েছে। শিক্ষা বিজ্ঞান, গণিত, নীতিবিদ্যা ও নন্দন তত্ত্ব। তো এখানে আসলে আমরা ১ম এ দেখলে বুঝতে পারছি নন্দন তত্ত্ব এটি হচ্ছে আমাদের অ্যান্সার। কারণ এটি হচ্ছে বেসিক্যালি আমাদের যে সৌন্দর্যানুভূতি সেই বিদ্যা নিয়ে কথা বলে আসলে। তো আমাদের এখানে অপশনটা হচ্ছে কি? এ, অর্থাৎ নন্দন তত্ত্ব। ওকে, ঠিক আছে। তারপরে আমরা চলে যাই আমাদের পরবর্তী প্রশ্নে। এথিক্স শব্দের অর্থটা কি? এথিক্স, এথিক্স এই শব্দটার সাথে আমরা অনেকেই পরিচিত। এটি আসলে নীতি নিয়ে কথা বলে। তার মানে এখানে আমাদের আসলে আর বোঝার বাকি থাকছে না। এখানে ৪ টি অপশনের ভিতরে আমরা যে অপশনটি সিলেক্ট করব, সেটি হচ্ছে আমাদের বি নম্বর অপশনটি, অর্থাৎ নীতিবিদ্যা। তো আমরা এটি সিলেক্ট করে দেই। তো আমাদের অপশনটা হচ্ছে কি? নীতিবিদ্যা। ঠিক আছে, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। পরবর্তী প্রশ্নটা হচ্ছে, সৌন্দর্য কোন বিষয়ের সাথে সম্পর্কিত? তাই না? তো সৌন্দর্য কোন বিষয়ের সাথে সম্পর্কিত? একটু আগে কিন্তু আমরা ২ নম্বর প্রশ্নে বিষয়টি দেখেছিলাম। সেটি কিসের সাথে কিসের সাথে আসলে সম্পৃক্ত? নন্দন তত্ত্বের সাথে। তার তার মানে আমাদের অ্যান্সার হবে কি এখানে? সি, তাই না? আচ্ছা, আমাদের আগের যে কোয়েশ্চেন, সেই কোয়েশ্চেনের অ্যান্সারটি আসলে এখানে চলে এসেছে। এজন্য বিষয়টি এমন দেখা যাচ্ছে। ঠিক আছে, আমরা ক্লিয়ার করে দিয়েছি। আচ্ছা, এরপরে আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। নীতিবিদ্যার আদর্শ কোনটি? নীতিবিদ্যা আসলে কি নিয়ে কথা বলে? ঠিক আগের প্রশ্নটি যদি আমরা একটু উল্টিয়ে দেই, আগের প্রশ্নটা কি ছিল? যে সৌন্দর্য কোন বিষয়ের সাথে সম্পর্কিত? নন্দন তত্ত্ব। এবং এখানে বলেছে নীতিবিদ্যার আদর্শ কোনটি? নীতিবিদ্যার আদর্শ হচ্ছে কল্যাণ। কেন কল্যাণ? কারণ আসলে নীতিবিদ্যা কি নিয়ে কথা বলে? নীতিবিদ্যা কথা বলে সমাজে রীতিনীতি কোনটি উচিত, কোনটি অনুচিত সেগুলো নিয়ে কথা বলে, এবং এগুলোর উদ্দেশ্য হচ্ছে মানুষের কল্যাণ সাধন। তার মানে আমাদের এই প্রশ্নের উত্তরটি হবে এখানে কল্যাণ। তো আমরা কল্যাণে মার্ক করে দিলাম। ঠিক আছে। আচ্ছা, আমরা চলে যাব এরপর আমাদের পরবর্তী প্রশ্নে। আচ্ছা, আমরা উদ্দীপকটি পড়ি, তাই না? উদ্দীপকটি আচ্ছা আমরা একটু ছোট করে নিই, তাহলে আমরা উদ্দীপকটি পড়তে সুবিধা হবে। হুম, উদ্দীপকে কি বলেছে? সুমন বিকালে মাঠে খেলতে যাবার সময় লক্ষ্য করলো আকাশে কালো মেঘ এবং জোরে বাতাস বইছে। সে জানে এটা ঝড়ের লক্ষণ, তাই সে সিদ্ধান্ত নিল আজ মাঠে খেলতে যাবে না। আচ্ছা, ঠিক আছে। তার মানে সে বিকালবেলা মাঠে খেলতে যাওয়ার আগে কি দেখলো? যে আকাশে কালো মেঘ করেছে, জোরে বাতাস বইছে, এবং সে জানে যে এই এই এরকম আকাশ যদি এরকম হয় এবং এরকম যদি ঝড়ো বাতাস থাকে, তার মানে সেটি হচ্ছে ঝড়ের লক্ষণ। এই জন্য সে খেলতে গেল না। আচ্ছা, তার প্রশ্নটা কি রয়েছে? স্বরূপগত দিক থেকে সুমনের চিন্তাটি কি? সুমনের চিন্তাটি কি বিজ্ঞান, কলা নাকি আদর্শনিষ্ঠ? তো আমরা এখানে বলতে পারি এখানে অ্যান্সারটি হবে বিজ্ঞান ও কলা। কারণ এখানে সে তার আগে থেকে যে জ্ঞানটি রয়েছে যুক্তিযুক্ত, সেই জ্ঞানটি সে কাজে লাগিয়েছে এবং সেটা সে বাস্তব জীবনে প্রয়োগ করেছে, যার কারণে এটি একাধারে বিজ্ঞান এবং কলা। তার মানে আমাদের এখানে অ্যান্সারটি কি হবে? আমাদের এখানে অ্যান্সারটি হবে ১ ও ২। ঠিক আছে। আচ্ছা, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। আমাদের পরবর্তী প্রশ্নটি হচ্ছে, যুক্তিবিদ্যা কোন বিষয়টির কারণে আদর্শনিষ্ঠ বিজ্ঞান? মানে এটি আসলে কেন আদর্শনিষ্ঠ বিজ্ঞান? আচ্ছা, তো আমরা জানি যুক্তিবিদ্যা কি নিয়ে কথা বলে? যুক্তিবিদ্যা আসলে সত্য এবং মিথ্যার মাঝখানে যে পার্থক্য, সেটি তুলে ধরে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি সত্য আমাদের সি নম্বর অপশনে রয়েছে। তার মানে আমাদের এখানে অপশনটি হবে সত্য। ওকে, ঠিক আছে। এরপর আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্নে। আচ্ছা, এখানে একটা উদ্দীপকে ২ টি আমাদের চার্ট দেওয়া রয়েছে। ১ম স্তম্ভ, ২ টি স্তম্ভ দেওয়া রয়েছে। ১ম স্তম্ভে কি আছে? অনুমান, চিন্তার নিয়মাবলী এবং বৈধতা। ২য় স্তম্ভে কি রয়েছে? ভালো-মন্দ, উচিত, অনুচিত এবং আচরণ। আচ্ছা, প্রশ্নটি কি আমরা দেখি। ১ম ও ২য় স্তম্ভ কোন ২ টি বিষয়ের বৈসাদৃশ্য নির্দেশ করে? তাই না? আচ্ছা, তাহলে ১ম এ আমরা দেখতে পাচ্ছি এটি কি নিয়ে কথা বলে? অনুমান, চিন্তা। অনুমান এবং চিন্তাটা কিসের বিষয়বস্তু? যুক্তিবিদ্যার বিষয়বস্তু। আচ্ছা, আর হচ্ছে যে এরপরে ২য় স্তম্ভের হচ্ছে ভালো মন্দ উচিত অনুচিত আচরণ। এটি আসলে কিসের বিষয়বস্তু? এটি হচ্ছে নীতিবিদ্যার বিষয়বস্তু। ঠিক আছে? তার মানে আমাদের অপশন হবে ১ ও ২, অর্থাৎ যুক্তিবিদ্যা ও নীতিবিদ্যা। তার মানে আমরা এখান থেকে
সিলেক্ট করব এ নম্বর অপশনটি, তাই না? 1 ও 2। ঠিক আছে, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। লগজ শব্দের অর্থ কি? লগজ শব্দের অর্থ হচ্ছে চিন্তা বা ভাষা। এটা শুরুতেই তোমরা দেখেছো, এটা আসলে বইয়ের একদম শুরুতেই আমাদের ছিল, আমাদের যে চ্যাপ্টারটি আমরা কভার করেছি সেই চ্যাপ্টারে ছিল। তো এখান থেকে আমরা অপশনটি সিলেক্ট করে দেব একদম নির্দ্বিধায়, চিন্তা ও ভাষা। ঠিক আছে, তো আমরা পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। যুক্তিবিদ্যার ইংরেজি প্রতিশব্দ কি? যুক্তিবিদ্যার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে লজিক। ঠিক আছে, এবং এটা কোন শব্দ থেকে এসেছে? এটি লোজাইক থেকে এসেছে। বাট আমাদের এখানে সেটা আসলে উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে এর ইংরেজি প্রতিশব্দ কি যুক্তির, এটা হচ্ছে লজিক। তার মানে আমাদের এখানে অপশনটা কি হচ্ছে? অপশনটা হচ্ছে বি নম্বর অপশনটি, লজিক। ঠিক আছে, তারপরে দেখি মধ্যযুগীয় যুক্তিবিদ্যার জনককে। মধ্যযুগীয় যুক্তিবিদ্যার জনক হচ্ছে এই আল ফারাবি। ঠিক আছে, এবং আমাদের অ্যারিস্টটল হচ্ছে কোন যুগের যুক্তিবিদ্যার জনক? এবং অ্যারিস্টটল অবভিয়াসলি যুক্তিবিদ্যার জনক, এবং উনি কোন যুগের আসলে যুক্তিবিদ ছিলেন? উনি ছিলেন হচ্ছিল প্রাচীন যুগের। আচ্ছা, তো এখানে আসলে প্রশ্নটি হচ্ছে মধ্যযুগীয় যুক্তিবিদ্যার জনককে, এটি হবে আল ফারাবি। তো আমাদের অপশনটি হচ্ছে, এখানে আমাদের অপশনটি হচ্ছে বি, আল ফারাবি। ওকে, এরপরে রয়েছে অ্যারিস্টটল। এই যে আমরা বলতে বলতে সেই প্রশ্নটি আসলে পেয়ে গিয়েছি। অ্যারিস্টটল কোন যুগের যুক্তিবিদ? উনি হচ্ছে প্রাচীন যুগের যুক্তিবিদ। ঠিক আছে, উনি হচ্ছে প্রাচীন যুগের যুক্তিবিদ। তার মানে আমাদের এখানে অপশনটি হবে এ নম্বর, তাই না? প্রাচীন যুগের যুক্তিবিদ। ঠিক আছে, তারপর হচ্ছে যৌক্তিক অনুমানের লক্ষ্য কি? আমরা যে যৌক্তিক অনুমানটা করে থাকি, তাই না? আমরা ভাষা ব্যবহার করি এবং সেখানে আমরা কিছু যুক্তিবাক্য স্থাপন করি, তারপরে সেখান থেকে আমরা সিদ্ধান্তে পৌঁছাই। এই যে আমাদের যৌক্তিক অনুমান, তাই না? এটা তো আসলে আমরা হাওয়ার উপর করি না, তাই না? আমরা একটা বিষয় মাথায় রেখে একটা যে যৌক্তিক আমাদের যে জ্ঞান রয়েছে সেই জ্ঞানটাকে কাজে লাগিয়ে, আমাদের এক্সপিরিয়েন্স কাজে লাগিয়ে আমরা সাধারণত অনুমান করে থাকি। সেই অনুমানের লক্ষ্যটা কি? অনুমানের লক্ষ্য এখানে কি কি অপশন রয়েছে? সত্যকে অর্জন, মিথ্যাকে বর্জন এবং নিয়ম প্রণয়। হ্যাঁ, তো এক্ষেত্রে অনুমানের লক্ষ্য হচ্ছিল এই তিনটাই: সত্যকে অর্জন করা, মিথ্যাকে বর্জন করা এবং নিয়ম প্রণয়ন করা। আমরা সত্যকে অর্জন করছি, সত্য এবং মিথ্যার মাঝখানে পার্থক্য করে মিথ্যাকে বর্জন করছি, এবং আমাদের যে যৌক্তিক যে অনুমান রয়েছে সেই অনুমানটাকে আমরা নিয়মের মধ্যে আনছি, তার মানে নিয়ম প্রণয়ন। তার মানে এখানে আমরা অপশনটি সিলেক্ট করব এই তিনটাই। ঠিক আছে, এই তিনটাই হচ্ছে বেসিক্যালি আমাদের অপশন। তার মানে আমরা এখানে আসলে সিলেক্ট করব এই ডি নম্বর অপশনটি নিচে, তাই না? একটু দেখা যাচ্ছে না, যদিও আমরা একটু উপরে তুলে দিলে দেখতে পাবো। হ্যাঁ, তার মানে ডি নম্বর অপশনটি হবে হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর। আচ্ছা, পরবর্তী প্রশ্নটি রয়েছে, মামুন কাজলকে বলল, আমাদের মন থেকে সব অন্ধবিশ্বাস কুসংস্কার দূর করতে হবে। এর জন্য প্রয়োজন এমন বিষয়ের শিক্ষা যা আমাদের বুদ্ধিবৃত্তি ও বিচার শক্তিকে শানিত করে। শানিত করে মানে আরো শক্তিশালী করে, আরো ধারালো করে, তাই না? আচ্ছা, ঠিক আছে, অন্ধবিশ্বাস কুসংস্কার এগুলো দূর করতে হবে, এই জন্য একটা বিদ্যা দরকার। তার মানে আমাদের এখানে কি দরকার? কোন একটা আমাদের জ্ঞান দরকার, যে জ্ঞান থাকলে আসলে আমরা এই কাজটি করতে পারবো, তাই না? আমরা আমাদের মন থেকে অন্ধবিশ্বাস কুসংস্কার দূর করতে পারবো। সেটার জন্য আমাদের কি দরকার? দর্শন ও যুক্তিবিদ্যা, অর্থাৎ প্রথম অপশনটি। কেন? দর্শন আমার চিন্তার ব্যাপ্তিকে প্রসার করে, এবং যুক্তিবিদ্যা আমি যে চিন্তা করছি, অনুমান করছি, সেগুলোকে একটি সুনির্দিষ্ট নিয়মের ভেতরে নিয়ে আসছে, অর্থাৎ আমার চিন্তার জন্য একটা রীতিনীতি এবং নিয়ম প্রণয়ন করছে সুনির্দিষ্ট। তো ঠিক আছে, তো আমাদের এখানে আসলে উত্তরটি হবে আমাদের এ নম্বর অপশনটি, অর্থাৎ যুক্তিবিদ্যা ও দর্শন। ঠিক আছে, ওকে। তারপরে আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্নে। যুক্তিবিদ্যায় প্রতীকের ব্যাপক ব্যবহার যুক্তিবিদ্যা বিকাশের ক্ষেত্রে নিচের কোন যুগকে নির্দেশ করে? তো আসলে এই যুক্তিবিদ্যায় যে প্রতীকের ব্যবহার, এটি আসলে শুরুতে ছিল না, প্রাচীন যুগে ছিল না, মধ্যযুগে ছিল না, এটি আধুনিক যুগেও ছিল না, এটি সমকালীন যুগ, অর্থাৎ বর্তমান সময়ে যে যুগটি সেখানে। তার মানে এখানে আমাদের অপশনটি হবে কি? সমকালীন যুগ। ঠিক আছে, ওকে। তারপর আমরা চলে যাচ্ছি, ব্যুৎপত্তিগত অর্থের দিক থেকে যুক্তিবিদ্যা কি? না, যুক্তিবিদ্যা বলতে আসলে আমরা বেসিক্যালি কি বুঝি? ভাষায় প্রকাশিত চিন্তার বিজ্ঞান, চিন্তার পদ্ধতি ফলিত কলা, সূত্র নিয়ম সংক্রান্ত বিজ্ঞান, নাকি অনুমান সম্পর্কিত জ্ঞান? এটি আসলে অনুমান সম্পর্কিত জ্ঞান অবভিয়াসলি, বাট তার আগে এটি আসলে মেইনলি যে কাজটা করে সেটা হচ্ছে যে চিন্তাকে ভাষার মাধ্যমে প্রকাশ করে, এটি রীতিনীতির মধ্য দিয়ে। তার মানে আমাদের এটা অপশনটা হবে অপশন এ, অর্থাৎ ভাষায় প্রকাশিত চিন্তার বিজ্ঞান। এটি ভাষার মাধ্যমে প্রকাশ করা হয় এবং এটি বিজ্ঞান, তার কারণ এটি যুক্তিকে ব্যবহার করে, যুক্তিকে কাজে লাগায় অনুমান প্রণয়নের ক্ষেত্রে। ঠিক আছে, তো এখানে আমরা ব্যবহার করব অপশন এ। ঠিক আছে, এরপরে আমরা চলে যাচ্ছি, যুক্তিবিদ্যা একাধারে একটি বিজ্ঞান ও একটি কলা। এই উক্তিটি কার? এই উক্তিটি বলেছে হচ্ছে জে.এস. মিল। ঠিক আছে, এই উক্তিটি হচ্ছে জে.এস. মিল। তো আমরা এখানে সিলেক্ট করে দেব জে.এস. মিল। ওকে, তারপরে রয়েছে, বৈধ যুক্তি হতে অবৈধ যুক্তিকে পৃথক করার নীতি ও পদ্ধতিকে যুক্তিবিদ্যা বলে। এই কথাটি কে বলেছে?
এই কথাটি বলেছে, এই কথাটিও বলেছেন জে স্মিথ। ঠিক আছে, তো আমরা এই অপশনটি সিলেক্ট করে দেব। ঠিক আছে, সিলেক্ট করে দিলাম। এখন আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। নিচের কোনটিকে সকল কলার সেরা কলা বলা হয়? তাই না? কলা মানে কি? অর্থাৎ হচ্ছে কোন একটা জ্ঞান যেটাকে আমরা বাস্তবিক জীবনে, আমাদের যে দৈনন্দিন জীবনে আমরা ব্যবহার করে থাকি, সেটা আসলে কলা। বাট এখানে কলা বলতে শুধুমাত্র কোনো জ্ঞানকে ব্যবহার করা বোঝা নয়, সেই জ্ঞানটাকে সুনিপুণভাবে এবং সঠিকভাবে ব্যবহার করাকে বোঝায়। তো সেক্ষেত্রে আসলে আমাদের কোন অপশনটি হবে? এখানে আমরা দেখি একটু, নীতিবিজ্ঞান অবশ্যই না, মনোবিজ্ঞান নয়, জ্যোতির্বিজ্ঞানও নয়। এখানে হবে যুক্তিবিদ্যা। এই যুক্তিবিদ্যাকে বলা হয় সকল কলার সেরা কলা। ঠিক আছে, আমরা অপশনটি সিলেক্ট করে দেবো এভাবে। ঠিক আছে, আশা করছি দেখতে পাচ্ছ। আচ্ছা, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। আচ্ছা, উদ্দীপকটি পড়ি। রাহাত সকালে ঘুম থেকে উঠে মাঠে গিয়ে দেখলো মাঠ ভেজা এবং সবগুলো ফসল দুমড়ে মুচড়ে পড়ে আছে। এই অবস্থা দেখে সে ধারণা করলো রাতে বৃষ্টির পাশাপাশি ঝড় বয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে। তাহলে এই উদ্দীপকে যে বিষয়টির প্রতিফলন ঘটেছে তার নিচের কোন বিষয়ের সাথে সম্পর্কিত? তাই না? নিচের কোন বিষয়ের সাথে সম্পর্কিত? সে আসলে কোন বিষয়টি ব্যবহার করেছে? সে রাতের বেলা দেখেছে যে মানে মানে মাঠে গিয়ে ঘুম থেকে উঠে দেখেছে যে মাঠ ভেজা, ফসলগুলো দুমড়ে মুচড়ে পড়ে আছে। তার মানে রাতে হয়তো বৃষ্টির পাশাপাশি ঝড়ও হয়েছে। তার মানে সে যুক্তির ব্যবহার করেছে। তার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে, তার জ্ঞানকে কাজে লাগিয়ে সে একটি রীতিনীতির মধ্য দিয়ে গিয়ে একটি আসলে অনুমান করেছে। তাই না? তার মানে এটা হবে যুক্তিবিদ্যা। ঠিক আছে, আমরা অপশনটি সিলেক্ট করে দেবো। তার মানে এটা হবে কি আমাদের এই ডি নম্বর অপশনটি, যুক্তিবিদ্যা। ঠিক আছে, তারপরে রয়েছে ভাষায় প্রকাশিত চিন্তা সম্পর্কিত বিজ্ঞানকে কি বলা হয়? একটু আগে আমরা দেখলাম একটা প্রশ্নে, এটা নিঃসন্দেহে যুক্তিবিদ্যা। তার মধ্যে আমাদের অপশনটি কি হবে? যুক্তিবিদ্যা। ওকে, তারপরের প্রশ্নে চলে যায়। যুক্তিবিদ্যা দর্শনের কোন শাখার অংশ? যুক্তিবিদ্যা আসলে দর্শনের কোন শাখার অংশ? অধিবিদ্যা, মূল্যবিদ্যা, মনোবিদ্যা না নীতিবিদ্যা? আমরা যে নীতিবিদ্যা নয়, এটা হচ্ছে মূল্যবিদ্যার অংশ। ঠিক আছে, তো আমরা এখানে অপশনটা সিলেক্ট করবো কি? মূল্যবিদ্যা। ওকে, তারপরে আমরা আমাদের পরবর্তী প্রশ্নে চলে যাই। যুক্তিবিদ্যা হলো চিন্তার বিজ্ঞান, তাই না? এই কথাটি কে বলেছে? যুক্তিবিদ্যা হচ্ছে চিন্তার বিজ্ঞান। এই উক্তিটি কার? উক্তিটি হচ্ছিল জোসেফের। ঠিক আছে, আচ্ছা, তখন আমরা এখানে অপশনটি সিলেক্ট করে দেবো। আমাদের আগের অপশনটি চলে এসেছে এখানে আসলে। আচ্ছা, ঠিক আছে, এই যে জোসেফ। ঠিক আছে, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। যুক্তিবিদ্যার আলোচ্য বিষয় কি? যুক্তিবিদ্যার আলোচ্য বিষয় কি আকারগত সত্যতা, বস্তুগত সত্যতা নাকি চিন্তা? যুক্তিবিদ্যার আলোচ্যগত বিষয় হচ্ছে আকারগত সত্যতা, বস্তুগত সত্যতা, এই দুটি। ঠিক আছে, তার মানে আমাদের এখানে অপশনটি সিলেক্ট হবে কোনটি? এ নম্বর, 1 ও 2। যুক্তিবিদ্যাকে কলা ও বিজ্ঞান বলেছেন কে? যুক্তিবিদ্যাকে কলা ও বিজ্ঞান বলেছেন জে এস মিল এবং হোয়েটলি। ঠিক আছে, তার মানে 1 এবং 2। তার মানে এখানে আমাদের অপশনটি কি হবে? এ নম্বর অপশনটি, তাই না? 1 এবং 2। ঠিক আছে, আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে যুক্তিবিদ্যায় চিন্তার অর্থ হলো প্রায়োগিক চিন্তা, বৌদ্ধিক চিন্তা, গঠনমূলক চিন্তা, অনুমানমূলক চিন্তা। এখানে চিন্তাটা, এখানে কয়েক রকম অপশন রয়েছে, বাট এখানে আমরা অনুমান করব বা চিন্তা করব, বাট সেটি অবশ্যই গঠনমূলক হতে হবে। এবং এখানে গঠনমূলক অপশনটি আমাদের একটাই রয়েছে, সি নম্বর অপশনে। অর্থাৎ এক্ষেত্রে উত্তরটা হবে কি? গঠনমূলক চিন্তা। তোমার আমাদের উত্তরটা কি হবে? গঠনমূলক চিন্তা। ঠিক আছে, আচ্ছা, এবং যুক্তিবিদ্যার মূল লক্ষ্য কি? মিথ্যা, এখানে কয়েকটা অপশন দিয়েছে। অপশনগুলো কি কি? মিথ্যা বর্জন করে সত্যতা অর্জন, অনুমান ও তার সহায়ক প্রক্রিয়া আলোচনা, সঠিক যুক্তি পদ্ধতির নিয়মাবলী প্রণয়ন। আচ্ছা, মিথ্যা বর্জন করে সত্যতা অর্জন, অবশ্যই এটি যুক্তিবিদ্যার একটি অংশ বা মূল লক্ষ্য। অনুমান ও তার সহায়ক প্রক্রিয়া আলোচনা, অর্থাৎ অনুমান কিভাবে করতে হবে, তার সাথে আরো যে সহায়ক রীতিনীতি রয়েছে, কিভাবে অনুমানটাকে আমি সঠিক করতে পারি, তার মানে এটাও একটা অপশন। এবং 3 নম্বর অপশনটা হচ্ছে সঠিক যুক্তি পদ্ধতির নিয়মাবলী প্রণয়ন। আমি যখন যুক্তি স্থাপন করব, তার একটা নিয়ম রয়েছে। আমি যুক্তিবাক্য কিভাবে গঠন করব, আমি সেখান থেকে সিদ্ধান্তে কিভাবে পৌঁছাবো। তার মানে এখানে 27 নম্বর যে প্রশ্নের উত্তর, সেটি 3টি হবে। তার মানে আমার অপশনটি হবে হচ্ছে ডি নম্বর, অর্থাৎ 1, 2 ও 3। তার মানে আমার এখানে অ্যান্সার কোনটি হবে? আমার এখানে অ্যান্সার হবে 3টি, তাই না? ওকে, অর্থাৎ আমরা ডি নম্বর অপশনটি সিলেক্ট করব, 1, 2 ও 3। ঠিক আছে, তারপরে যুক্তিবিদ্যার উদ্দেশ্য কি? যুক্তিবিদ্যার উদ্দেশ্য হচ্ছে ভাষায় প্রকাশিত চিন্তার বিজ্ঞান, অবৈধ যুক্তি থেকে বৈধ যুক্তির পার্থক্য করা। ঠিক আছে, দুইটা এখন পর্যন্ত আমরা পেলাম। শুদ্ধভাবে চিন্তা করতে সাহায্য করা। তার মানে এখানে অপশন 3টি, তাই না? 3টি হুবহু মিলে যাচ্ছে। এই 3টি আসলে আমাদের যুক্তিবিদ্যার উদ্দেশ্য। তার মানে এখানেও আমাদের আসলে অপশনটি হবে 1, 2 ও 3। ঠিক আছে, ওকে। যুক্তিবিদ্যা পাঠের প্রয়োজনীয়তা রয়েছে, কেন না? যুক্তিবিদ্যা আবেগকে নিয়ন্ত্রণ করে। হ্যাঁ, যুক্তিবিদ্যা আবেগকে নিয়ন্ত্রণে সাহায্য করে। এটি আবেগকে সরিয়ে রেখে সঠিকভাবে
আমাদের বুদ্ধিবৃত্তিকে কাজে লাগিয়ে কোনটি সত্য কোনটি মিথ্যা সেটিকে আসলে খুঁজে বের করতে আমাদের কি করে, অনুপ্রেরণা দেয়। আচ্ছা, তার মানে আবেগকে এটি আসলে দমিয়ে রাখে। ২ নম্বর অপশনটি কি, যুক্তিবিদ্যা এক প্রকারের মানসিক ব্যায়াম। হ্যাঁ, এটাকে মানসিক ব্যায়াম বলা যায়। কারণ এভাবে আমরা আসলে কিভাবে ক্রিটিক্যালি চিন্তা করা যায়, কত গভীরভাবে চিন্তা করা যায়, সেই চিন্তাটা আসলে সঠিক হচ্ছে কিনা সেটা নিয়েও আমরা আসলে ভাবি, বা সেটাকে আসলে আমরা কোনো একটা যুক্তি স্থাপনের ক্ষেত্রে আমরা এর যে পারিপার্শ্বিক বিষয়বস্তুগুলো সেগুলো আসলে আমরা ভেবে দেখি। তার মানে এটিও হতে পারে অপশন। ৩ নম্বর কি রয়েছে, যুক্তিবিদ্যা মনকে কুসংস্কার মুক্ত করে। হ্যাঁ, এটা আমরা একটু আগে দেখেছিলাম আমাদের শুরুর দিকে যে প্রশ্নগুলো ছিল তার ভিতরে ছিল, শুরুর ৫-৬টার ভিতরে, যে যুক্তিবিদ্যা আসলে মন থেকে কুসংস্কার মুক্ত করে। কুসংস্কার জিনিসটা কি, মিথ্যা, যেটি সত্য নয়। এবং যুক্তিবিদ্যার কাজই হচ্ছে সত্য এবং মিথ্যার মাঝখানে পার্থক্য করে মিথ্যাকে বর্জন করা। তার মানে আমরা এখানেও আসলে ৩টি অপশনই সিলেক্ট করতে পারি, তাই না? আমাদের এখানে অ্যান্সারটি হবে ৩টি। ঠিক আছে, তারপর আমরা এখান থেকে ডি নম্বর অপশনটি সিলেক্ট করে দেব। ঠিক আছে, পরবর্তী প্রশ্নে চলে যাই। যুক্তিবিদ্যার আদর্শ কি? যুক্তিবিদ্যার আদর্শ হচ্ছে সত্য। এটি আর আসলে বলার প্রয়োজনীয়তা রাখে না। যুক্তিবিদ্যা সবসময় সত্যকে প্রতিষ্ঠা করতে চায়। তার মানে এখানে অপশনটি হবে কি, এ নম্বর অপশনটি, সত্য। আচ্ছা, পরবর্তী প্রশ্ন রয়েছে, যুক্তিবিদ্যাকে কলাবিদ্যা বলা হয় কেন? যুক্তিবিদ্যাকে কলাবিদ্যা বলা হয়, অর্থাৎ যুক্তি একটা জ্ঞান, সেই জ্ঞানটাকে বাস্তবে প্রয়োগ করলে আসলে সেটাকে কলা বলা যায়। কলা বলতে আসলে সেটাকে বোঝায়। তো তার মানে এখানে কলাবিদ্যা কেন বলা হয়, আমরা প্রথম অপশনটা দেখি কি বলেছে, জ্ঞানকে বাস্তবে প্রয়োগ করে। ঠিক আছে, আমরা আমাদের অপশনটি এখানে পেয়ে গেছি, আমাদের আর নিচে আসলে দেখার প্রয়োজন পড়ছে না। আমাদের যে জ্ঞানটা রয়েছে, যৌক্তিক জ্ঞান, সেটাকে আসলে বাস্তবে প্রয়োগ করলে তখনই আমরা যুক্তিবিদ্যাকে কলাবিদ্যা বলতে পারি। তার মানে এখান থেকে আমরা আসলে অপশনটি কোনটা সিলেক্ট করব, এখান থেকে অপশনটি সিলেক্ট করব এই ১ নম্বর অপশনটি, তাই না? জ্ঞানকে বাস্তবে প্রয়োগ করে। ঠিক আছে, যুক্তিবিদ্যার প্রধান আলোচ্য বিষয় কি? যুক্তিবিদ্যার প্রধান আলোচ্য বিষয় হচ্ছে অনুমান। ঠিক আছে, আমরা কোনো একটা কিছু অনুমান করছি, সেই অনুমানটাকে আমরা এমন ভাবে উপস্থাপন করছি যে সেটি আমাদের যুক্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে কাজে লাগছে, তাই না? তার মানে আমাদের এখানে প্রধান আলোচ্য বিষয় কি হবে, প্রধান আলোচ্য বিষয় হবে অনুমান। ওকে, তারপরে হচ্ছে যুক্তিবিদ্যার উপযোগিতা হলো বৈধ যুক্তি থেকে অবৈধ যুক্তি পার্থক্য করতে সাহায্য করে, অবশ্যই তদ্ভাবে চিন্তা করতে সাহায্য করে। হ্যাঁ, সঠিকভাবে আমাদেরকে চিন্তা করতে সাহায্য করে, অন্ধবিশ্বাস ও প্রাপ্ত ধারণা পরিহার করতে সাহায্য করে, অবশ্যই। তার মানে এখানেও আমাদের অপশন আসছে কোনটা, এই ৩টা অপশনই আসছে আমাদের, তাই না? ৩টা অপশনই আসছে। তার মানে আমাদের এখান থেকে আসলে আমরা কোন অপশনটি সিলেক্ট করব, নিচ থেকে আমরা দেখি, নিচ থেকে আমরা সিলেক্ট করব ডি নম্বর অপশনটি, তাই না? আমরা এই ডি নম্বর অপশনটি সিলেক্ট করব। ওকে, আচ্ছা, তারপরে যুক্তিবিদ্যা কি? যুক্তিবিদ্যা হলো বর্ণনামূলক, আদর্শনিষ্ঠ এবং বস্তুনিষ্ঠ। দেখো, যুক্তিবিদ্যা আসলে কোনো কিছু বর্ণনা দেয় না, তাই আমরা যুক্তিবিদ্যা এবং বর্ণনার মাঝে যে পার্থক্য সেটি আমরা এর আগে দেখেছি। তো বর্ণনা কি, কোনো একটা বিষয় সম্পর্কে একটু বিশদ আলোচনা করা, তাই না? আর যুক্তিবিদ্যার কাজ হচ্ছে যে সংক্ষেপে, স্বল্প কথায় কিভাবে আমি আসলে ওই যে বিষয় নিয়ে কথা বলছি বা যে বস্তু নিয়ে, সেটার ব্যক্তর্থ এবং জাত্যর্থ সবগুলোকে, এটা যে পরিধি, সেই পরিধিটাকে কাভার করে আমি কিভাবে আসলে মানে যুক্তিটাকে প্রণয়ন করতে পারি, তাই না? তার মানে এটি হচ্ছে আদর্শনিষ্ঠ এবং বস্তুনিষ্ঠ। তার মানে এখানে অপশন হবে কোন দুটি, শুধুমাত্র এই দুটি। তার মানে আমরা এখানে সিলেক্ট করব এ নম্বর অপশনটি, সরি, এ নম্বর অপশনটি নয়, আমি ভুল লাগিয়েছি। এখানে আসলে অপশনটি হবে ২ এবং ৩, যেহেতু তার মানে এখানে হবে সি নম্বর অপশনটি। আচ্ছা, দেখি, হ্যাঁ, হ্যাঁ, সি নম্বর অপশনটি ঠিক আছে। যে ঘটনার শুরু আছে তার অবশ্যই একটা কারণ আছে, এই উক্তিটি কার? এই উক্তিটি বলেছে মিল, অর্থাৎ কে, জে.এস. মিল। কোন একটি ঘটনার শুরু আছে এবং তার অবশ্যই একটা কারণ আছে। কোন একটা ঘটনা যদি ঘটে তার পেছনে অবশ্যই কারণ আছে। তুমি যদি হুট করে একদিন যদি ধরো তোমার পা ভেঙে যায়, ঘুম থেকে উঠে তো আর দেখবে না তোমার পা ভেঙে গিয়েছে। হয়তো তুমি খেলতে গিয়ে, পড়ে গিয়ে, বাস থেকে নামতে গিয়ে, বা কোনো না কোনো কারণ রয়েছে, সেই কারণে আসলে তোমার পাটা ভেঙেছে। তার মানে আমাদের প্রকৃতিতে যেই ঘটনায় ঘটুক না কেন, সেটার কোনো না কোনো একটা কারণ অবশ্যই রয়েছে। আচ্ছা, এই কথাটি কে বলেছে? মিল। তার মানে আমাদের অপশনটি কি হবে? মিল, এ নম্বর অপশনটি। ঠিক আছে, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। যুক্তিবিদ্যা হলো চিন্তার বিজ্ঞান, এ ধারণা কে পোষণ করেছেন? যুক্তিবিদ্যা হলো চিন্তার বিজ্ঞান, কথাটি বলেছে মিল, সরি, কথাটি বলেছে জোসেফ। কিন্তু এই যে ধারণা, এই ধারণা শুরুতে পোষণ করতেন আসলে অ্যারিস্টটল, অর্থাৎ যিনি যুক্তিবিদ্যার জনক। তার মানে আমাদের এখানে অপশনটি হবে কি, ১ নম্বর অপশনটি। ঠিক আছে, আর যদি বলে যুক্তিবিদ্যা হলো চিন্তার বিজ্ঞান, উক্তিটি কার? উক্তির কথা যদি বলে তখন আমরা দেখাবো জোসেফ, বাট যেহেতু ধারণার কথা বলা হয়েছে সেটি আসলে অ্যারিস্টটলের। ঠিক আছে, আচ্ছা,
যুক্তিবিদ্যা বলতে কি বোঝায়? আচরণ সম্পর্কিত বিজ্ঞান, সৌন্দর্য সম্পর্কিত বিজ্ঞান, চিন্তা সংক্রান্ত বিজ্ঞান। যুক্তিবিদ্যা আসলে কি? যুক্তিবিদ্যা হচ্ছে চিন্তা সংক্রান্ত বিজ্ঞান। এটি সৌন্দর্য নিয়ে কথা বলে না। সৌন্দর্য নিয়ে কথা বলে নন্দন তত্ত্ব। আর আচরণ সম্পর্কিত বিজ্ঞান নিয়ে কথা বলে নীতিবিদ্যা। তো এখানে আসলে চিন্তা সংক্রান্ত বিজ্ঞান অপশন একটি আমাদের এখানে, এটি আসলে সঠিক অপশন ৩ নম্বর অপশনটি। তার মানে এখানে আমরা শুধু কি হবে? ৩ নম্বর অপশনটি হবে, তাই না? তার মানে এখান থেকে আমরা আসলে সি নম্বর অপশনটি সিলেক্ট করতে পারি। ৩ নম্বর। ঠিক আছে। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে যুক্তিবিদ্যার আলোচ্য বিষয় কোনটি? যুক্তিবিদ্যার আলোচ্য বিষয় হচ্ছে অনুমান। ঠিক আছে? এটি উইদাউট এনি হেসিটেশন তোমরা আসলে এটি অ্যান্সারটা দিয়ে দিতে পারো, অনুমান। এর পরবর্তী যে অপশনটি রয়েছে, যুক্তিবিদ্যা কোন ধরনের বিজ্ঞান? এটি কি সদর্থক, নৈর্থক, আদর্শনিষ্ঠ নাকি সম্পদতাত্ত্বিক? না, এটা সম্পদ নিয়ে কথা বলে না। সদর্থক, নৈর্থক যুক্তিবিদ্যার অংশ। কিন্তু এটি আসলে কোন ধরনের বিজ্ঞান? এটি একটি আদর্শনিষ্ঠ বিজ্ঞান। ঠিক আছে? সত্য এবং মিথ্যার মাঝখানে পার্থক্য তৈরি করে, একটা আদর্শ, একটা রুলস, একটা রীতিনীতি তৈরি করে। ঠিক আছে? তো আমাদের এখানে অপশনটা হবে কি? সি নম্বর অপশনটি। ঠিক আছে? যুক্তিবিদ্যার জনককে, এই যে আমরা প্রশ্নটি পেয়ে গিয়েছি, প্রশ্নটা একটা আগে থাকলে হয়তো ভালো হতো। যুক্তিবিদ্যার জনক হচ্ছে অ্যারিস্টটল। উনি প্রাচীন যুগের দার্শনিক। ঠিক আছে? তো এখানে অপশনটি কি হবে? অপশনটি হবে অ্যারিস্টটল। আচ্ছা, গ্রিক শব্দ লগসের অর্থ কি? গ্রিক গ্রিক শব্দ লগসের অর্থ হচ্ছে চিন্তা ও ভাষা। ঠিক আছে? লজিক অর্থ যুক্তিবিদ্যা বা যুক্তি, কিন্তু লগস শব্দটির অর্থ হচ্ছে চিন্তা বা ভাষা। এবং আমরা জানি যে এই লগস শব্দ থেকে লোজাইক এসেছে, সেখান থেকে লজিক এসেছে। অর্থাৎ যুক্তিবিদ্যা হচ্ছে ভাষায় প্রকাশিত চিন্তা সম্পর্কিত বিজ্ঞান। তার মানে আমরা আসলে বুঝতে পারছি যে আসলে কোথা থেকে আসলে শব্দটি এসেছে, তাই না? আমাদের অর্থগত দিক থেকে ওখানে মিল আছে, বা সংজ্ঞার দিক থেকে। এখানে আসলে আমাদের অপশনটা তাহলে কি হবে? অ্যান্সারটি গ্রিক শব্দ লগসের অর্থ কি? গ্রিক শব্দ লগসের অর্থ হচ্ছে চিন্তা ও ভাষা। ওকে। এরপরে লজিক শব্দটি কোন শব্দ থেকে এসেছে? লজিক শব্দটি এসেছে লোজাইক শব্দ থেকে। ঠিক আছে? গ্রিক শব্দ লোজাইক শব্দ থেকে। আচ্ছা, পরবর্তী প্রশ্নটি রয়েছে, যীশু খ্রিস্টের জন্মের বহু পূর্বে যুক্তি চর্চা শুরু হয় প্রাচীন ভারতে, মিশরে এবং গ্রিসে। এটি আসলে আমরা দেখো তো আন্দাজ করতে পারি কিনা। দেখো, এই যে লগস শব্দ, লজাইক শব্দ, তারপরে অ্যারিস্টটল, উনারা আসলে এই যে শব্দ দুটো এসেছে, বা অ্যারিস্টটল, উনি আসলে কোন জায়গার আসলে দার্শনিক ছিলেন, তাই না? তার জন্ম কোথায়, বা উনি কোন দেশের ছিলেন? তো সেখান থেকে তো আমরা মানে আন্দাজ করতে পারি ভারতে অবশ্যই নয়, তাই না? লগস এবং লজাইক দুটি গ্রিক শব্দ, এবং হচ্ছে যে অ্যারিস্টটল উনি নিজেও গ্রিসের ছিলেন। তার মানে আসলে এখানে অপশনটি বুঝে যাচ্ছে কি হচ্ছে, এখানে কি হবে অপশনটি? অ্যান্সারটি গ্রিস। তার মানে এখানে আমরা কোন অপশনটি সিলেক্ট করব? ৩ নম্বর অপশনটি, গ্রিস, তাই না? ওকে, ঠিক আছে। এরপরে চলে যাচ্ছি, যুক্তিবিদ্যার মূল আলোচ্য বিষয় কি? যুক্তিবিদ্যার মূল আলোচ্য বিষয় হচ্ছে চিন্তা, শব্দ, ভাষা, তাই না? এটা আমরা একটু আগেও এই প্রশ্নটি পেয়েছি, একটু ঘুরিয়ে পেঁচিয়ে মাঝে মাঝে প্রশ্ন আসে, নিঃসন্দেহে দাগিয়ে দিবে ছি। ঠিক আছে, পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। যুক্তিবিদ্যার মূল লক্ষ্য কি? মিথ্যা বর্জন করে সত্যতা অর্জন, অনুমান ও তার সহায়ক প্রক্রিয়া আলোচনা, সঠিক যুক্তি পদ্ধতির নিয়মাবলী প্রণয়ন। আচ্ছা, মিথ্যা বর্জন করে সত্যতা অর্জন অবশ্যই। অনুমান ও তার সহায়ক প্রক্রিয়া আলোচনা, হ্যাঁ, যুক্তিবিদ্যা অনুমান কিভাবে করতে হয়, তার পারিপার্শ্বিক বিষয়গুলো নিয়ে কিভাবে আসলে ভাবতে হয়, চিন্তা করতে হয়, সেগুলো বলে। এবং সঠিক যুক্তি পদ্ধতির নিয়মাবলী, হ্যাঁ, যুক্তি কিভাবে স্থাপন করতে হয়, কিভাবে যুক্তি বাক্য গঠন করতে হয়, সেগুলো আমাদেরকে শেখায়। তার মানে এখানে অপশনটি হবে কি? এই ৩ টি অপশনই হবে। তার মানে আমরা এখান থেকে ডি অপশনটি সিলেক্ট করতে পারি, ১, ২ ও ৩। ওকে, তারপরে আমরা চলে যাচ্ছি আরেকটি উদ্দীপক পড়ে ৮ ও ৯ নম্বর প্রশ্নের উত্তর দাও। ঠিক আছে, আমরা দেখছি। শ্রেণীকক্ষে এমন একটি বিষয়ের উৎপত্তি ও ক্রমবিকাশ নিয়ে আলোচনা করেছেন যার জনক হচ্ছেন অ্যারিস্টটল। তিনি নিত্য নতুন ধারণার সাথে উক্ত বিষয়টির শাশ্বত ঐতিহ্য ও গুরুত্বকে মানুষের কাছে অত্যন্ত দক্ষতার সাথে তুলে ধরে, তাই না? তো উনি কি নিয়ে কথা বলেছেন? একটা বিষয় আলোচনা করা হয়েছে উৎপত্তি, ক্রমবিকাশ নিয়ে, এবং তার জনক হচ্ছে অ্যারিস্টটল। তার মানে এখানে আসলে বুঝতে বাকি থাকছে না, এটা আসলে কোন অপশনটি আমরা সিলেক্ট করব। এখানে আমরা অপশনটি সিলেক্ট করব এ, অর্থাৎ যুক্তিবিদ্যা, তাই না? উনি ছিলেন যুক্তিবিদ্যার জনক, এবং অবশ্যই মনে রাখবে উনি প্রাচীন যুগের দার্শনিক ছিলেন। আচ্ছা, যুক্তিবিদ্যা কোন বিষয়টি দিয়ে ব্যাপৃত থাকে? ভাষা, চিন্তা, শিক্ষা নাকি জ্ঞান? যুক্তিবিদ্যা কোন বিষয়টি দিয়ে ব্যাপৃত থাকে? যুক্তিবিদ্যা আসলে কি নিয়ে ব্যাপৃত থাকে? বলতো ভাষা নিয়ে, শিক্ষা নিয়ে, জ্ঞান নিয়ে নাকি চিন্তা নিয়ে, তাই না? এটা আমরা কি অপশনটা জানি? ঠিক আছে,
এই যে প্রশ্নটির উত্তরটি, এই উত্তরটি আমি তোমাদের জন্য রেখে দিলাম। কারণ হচ্ছে যে এই যে আমরা অলমোস্ট, হ্যাঁ, আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। এটি আমাদের শেষ প্রশ্ন ছিল। তো এই প্রশ্নটি আমি তোমাদের জন্য রেখে দিলাম। তোমরা অবশ্যই কমেন্ট বক্সে এই উত্তরটি জানাবে। ঠিক আছে? যুক্তিবিদ্যা কোন বিষয়টি নিয়ে ব্যাপৃত থাকে? ভাষা, চিন্তা, শিক্ষা নাকি জ্ঞান? তো দ্রুত তোমরা কমেন্টে অ্যান্সার গুলো দিয়ে দেবে। ঠিক আছে? ঠিক আছে? তো এতটুকুই থাকলো আমাদের এই যুক্তিবিদ্যা প্রথম পত্র চ্যাপ্টার 1 এর আমাদের সলভ ক্লাস এমসিকিউ। আশা করছি আগামী বুধবারে তোমরা আমার যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্র প্রথম যে আরকি চ্যাপ্টারটি, সেই চ্যাপ্টারটি তোমরা সলভ ক্লাস পাবে। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকবে।